হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অঙ্কন স্কুল অফ আর্ট। সো আজকে আমি তোমাদের একটা রোড ম্যাপ দেবো। সো রোড ম্যাপটা কি, যে যদি আমি আজ থেকে আরও 20 বছর পিছিয়ে যেতাম, বা 30 বছর পিছিয়ে যেতাম, সাপোজ টু আমার বয়স তখন 16 থেকে 18 এরকম কিছু একটা যদি হতো, তাহলে যদি আমি এই রোড ম্যাপটা পেতাম, তাহলে হয়তো আমার লাইফটা চেঞ্জিং হয়ে যেত, অন্যরকম হতো, আরও অন্যরকম হতো। সো আমি তপন রয়, লেকচারার বাইকাট কলেজ ব্যাঙ্গালোর। অ্যান্ড আমি প্রায় 25 বছর ধরে বিভিন্ন রকম কলেজ, এমএনসিস, বাইজুস, আদার কোম্পানিতে জবের এক্সপিরিয়েন্স থেকে আজকে তোমাদের যে রোড ম্যাপটা দেবো সেটা তোমাদের ভীষণভাবে কাজে লাগবে। তো চলো দেখা যাক, আমি স্টেপ বাই স্টেপ বলবো কিভাবে তোমরা তোমাদের কেরিয়ারকে শুরু করতে পারো। তো চলো লেটস গো। সো প্রথমে আমি আসবো আমার যখনই আমরা কোনো ড্রয়িং করি, বা যখনই আমরা কোনো কোনো স্কেচ করি, তো স্কেচ করতে গেলে আমাদের কী টাইপের লাইন কোয়ালিটি, কীভাবে প্র্যাকটিস করতে হয়, কীভাবে সার্কেল। সাপোজ আমি যখন হেডটা ড্র করি, যখন আমরা তাকে সার্কেল একটা ড্র করে নিয়েছি, এবং তারপরে আমরা আইস লাইন ড্র করেছি, নোজ লাইন ড্র করেছি, এবং আমি একবারে পুরো ড্রয়িংটা করিনি, আমরা আস্তে আস্তে ড্রয়িংটা করেছি। তো চলে আসবো আমরা ডিজিটালে। আমরা যদি ডিজিটালে চলে আসি, এটা যেমন আমরা ম্যানুয়ালি ড্রয়িং করছি, ম্যানুয়াল ড্রয়িং করা এবং ডিজিটাল ড্রয়িং করা দুটোই ভীষণ দরকার। যত তুমি দুটো ড্রয়িং প্র্যাকটিস করবে একসাথে, তত কিন্তু তুমি বেশি প্র্যাকটিস করতে পারবে, যত বেশি তোমার আম, আহ, আঁকার প্রতি যে প্যাশন, সেটা আস্তে আস্তে বাড়বে এবং অনেক কিছু শিখতে পারবে। ওকে। সো যেমন এই ড্রয়িংয়ের ক্ষেত্রে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি এটাকে ম্যানুয়াল ড্রয়িং করে বোঝার চেষ্টা করছি লাইন সার্কেল কীভাবে হয়। যত ম্যানুয়াল ড্রয়িং যত পারফেক্ট হবে, যত নাইস হবে, তত তুমি কিন্তু ডিজিটাল ড্রয়িংয়ে পারফেক্ট হতে পারবে। তো আমি চলে আসবো ডিজিটাল ড্রয়িংয়ে এরপরে। ঠিক আছে। তো ডিজিটাল ড্রয়িংয়ে যদি আমরা চলে আসি, তো আমি যে এই যে ড্রয়িংটাকে তুমি দেখতে পাচ্ছ, সেটা আমি ডিজিটালি ড্র ড্র করে দেখাচ্ছি এটাকে। ঠিক আছে। তো চলো আমরা চলে আসবো ডিজিটালের। তো ডিজিটাল ড্রয়িং করতে গেলে সবচেয়ে বেশি বড় ইম্পর্টেন্স হয় যে আমাদের নিট লাইন এবং সফটওয়্যার সম্বন্ধে একটু জানতে হয়। তো আমরা সেটাকে জানবো। তো চলো লেটস গো। আস্তে আস্তে আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এটাকে শিখবো এবং রোড ম্যাপ দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে। তো লেটস গো। আমার ডিরেক্টলি ক্যামেরা চলে যাই। স্টেজ ক্যামেরাতে আমরা চলে আসি আমাদের ডিজিটাল ড্রয়িংয়ে। ঠিক আছে। তো আম, আমরা একটা জিনিসকে মাথায় রাখবো, সবসময় চেষ্টা করবো বোঝার যে আমরা কেন ড্রয়িং করছি, এবং আমাদের ড্রয়িং করতে গেলে তো কী কী জিনিস শেখা বা বোঝার দরকার। তো বন্ধুরা, আমি এখন তোমাদের একটা রোড ম্যাপ দেবো, এবং এই রোড ম্যাপটা 16 বছরের বয়সে জানলে কি হতো, রাইট? তো আমাকে অনেকে প্রশ্ন করে, যে অনেকে জিজ্ঞেস করে, স্যার কোথা থেকে শুরু করব। আমার যে আম, উম, ও মানে আমি সেই সময় কোনো উত্তর সবসময় আমার কাছে থাকে না একসঙ্গে, মানে একসঙ্গে সব শেখার। আমার বক্তব্য সবসময় যেন একসঙ্গে সব কিছু শেখার চেষ্টা করো না, একটা স্টোরি ফাউন্ডেশন তৈরি করো। চলো, পুরো 12 মাসে যদি আমি 4টে ধাপে ভাগ করি, সাপোজ টু এই এই 3 মাসে আমি সফটওয়্যারের পিছনে দৌড়াতে পারবো না, দৌড়াতাম না। আমি ড্রয়িংয়ের পিছনে সময় দিতাম। আমি যদি করতাম, কি করতাম, প্রথম 3 মাসে আমি সফটওয়্যারের পেছনে একদমই দৌড়াতাম না, আমি ড্রয়িংয়ের পেছনে সময় দিতাম। জেস্টার ড্রয়িং, পার্সপেক্টিভ, বেসিক অ্যানাটমি, লাইট অ্যান্ড শ্যাডো, ডেইলি স্কেচিং। প্রতিদিন মাত্র 30 থেকে 60 মিনিট প্র্যাকটিস। মনে রেখো, ফাউন্ডেশনে যত শক্তিশালী হবে, তত কিন্তু ফিউচার সহজ হবে। মাথায় রাখতে হবে, যত ফাউন্ডেশন শক্তিশালী হবে, তত কিন্তু ফিউচার, যত তোমাদের ফাউন্ডেশন মানে অ্যানাটমি, প্রপোর্শন, এইসব যত তুমি বেশি শিখতে পারবে, তত তোমার ভেতরকার যে ফাউন্ডেশন সেটা অনেক বেশি স্ট্রং হবে। তো সেটাকে আমাদের সবসময় কিন্তু মাথায় রাখতে হবে। তো নেক্সট, আমি মনে করি যে যারা ড্রয়িং নিয়ে আগে আগাতে চাও, ফিউচারকে সহজ করতে চাও, তো পরের 3 মাস কি করবে, এবার ট্র্যাডিশনাল ড্রয়িং এর সঙ্গে ডিজিটাল স্কিল যোগ করো।
সাপোজ ডিজিটাল পেন্টিং শেখো, লেয়ার, ব্রাশ কন্ট্রোল, কালার থিওরি, তারপর এআই টুল শিখতে শুরু করতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট এখনকার দিনে। কিন্তু শুধু বটমে চাপ নয়, শেখো কীভাবে এআই দিয়ে কীভাবে এআই দিয়ে আমরা রেফারেন্স খুঁজবো, কীভাবে মুড বোর্ড তৈরি করবো, কীভাবে নিজের ওয়ার্কফ্লো ফাস্টার করবো। এআইকে অ্যাসিস্ট্যান্ট বানাও, রিপ্লেসমেন্ট না। তো আমরা যে এরপরে যে পরের 3 মাস, মানে প্রথমে আমাদের 6 মাস আমাদের এখানটায় হয়ে গেল, এবং আমরা পরের 3 মাস আমরা কি করব? তো প্রথম 3 মাস হয়ে গেল, তারপরে 3 মাস হয়ে গেল। তো পরের 3 মাস আমরা কোনটার উপর জোর দেওয়া উচিত, বা আমি হলে কি করতাম, সেটা তো আমাদের শেয়ার করছি। তো পরের 3 মাস আমরা যেটা নিয়ে কাজ করবো সেটা হচ্ছে যে আমরা আঁকার প্রতি, যে ড্রয়িংগুলোকে আমরা আঁকবো বা রেফারেন্সগুলোকে আমরা ফলো করছি, সেই জিনিসগুলোকে আমরা ভালো করে বোঝার চেষ্টা করবো যে আমরা কি করার দরকার এই সময়। তো সাপোজ টু আমরা একটা প্র্যাকটিসকে একটা প্রজেক্টে বদলাতে হবে। মানে আমার বক্তব্য যে একটা ক্যারেক্টার ডিজাইন করো, একটা এনভায়রনমেন্ট ডিজাইন করো, একটা স্টোরি বোর্ড বানাও, একটা স্টোরি অ্যানিমেশন করো, একটা চিলড্রেন বুক ইলাস্ট্রেশন করো। মনে রেখো, প্রজেক্ট ছাড়া পোর্টফোলিও তৈরি হয় না, আর পোর্টফোলিও ছাড়া ইন্ডাস্ট্রি তোমাকে চিনবে না। সো এরপরে আমরা চলে আসবো এই 3 মাস হওয়ার পরে, মানে আমরা কি শিখলাম এখানটায়, যে আমরা স্টোরি বোর্ড শিখবো, প্রজেক্ট করবো, এআই প্রজেক্ট করবো, আমরা ইলাস্ট্রেশন বানাবো, চিলড্রেন বুক ইলাস্ট্রেশন বানাবো, অ্যানিমেশন, ছোটো ছোটো অ্যানিমেশনস করবো, ক্যারেক্টার ডিজাইনিং করবো। তো এইগুলো আমাকে পোর্টফোলিও করতে সাহায্য করবে, রাইট? কারণ পোর্টফোলিও আমাদের মেন, মানে কোম্পানি যখন তোমাকে নেবে তখন পোর্টফোলিওর জন্যই নেবে, রাইট? সো সেই কারণে ওটা আমাদের ভীষণ ইম্পর্টেন্স। তো এর পরবর্তী সময় আমরা আসবো যে নেক্সট 3 মাসে আমরা কী করতে পারি। এখন তোমরা বেস্ট ওয়ার্ক বেছে নাও, তোমরা যেটা পোর্টফোলিও বা পার্সোনাল ব্র্যান্ডের জন্য তোমাদের এরপরে যেটা করতে হবে, যে অ্যাটলিস্ট 100টা কাজ নয়, 10টা স্ট্রং প্রজেক্ট, যত বিহান্সে পোর্টফোলিও তৈরি করো, লিঙ্কডইনে পোর্টফোলিও আপডেট করো, নিজের লার্নিং জার্নি শেয়ার করো, একটা ছোট্ট ইউটিউব চ্যানেল খুলতে পারো, ইনস্টাগ্রাম নিজের কাজকে পোস্ট করো, এটা করতে পারো। এবং আজকে ইন্ডাস্ট্রি শুধু স্কিল দেখে না, কনসিস্টেন্সিও দেখে এবং প্রফেশনালিজমও দেখে। তো বন্ধুরা, আমি পুরো ফর্মুলাটা একবার দেখি। তো প্রথম 3 মাস আমরা কি করলাম, লার্ন করলাম, পরের 3 মাস আমরা অ্যাপ্লাই, তারপরে 3 মাস আমরা ক্রিয়েট করলাম, এবং শেষের 3 মাস আমরা কিন্তু কী করলাম, যে শেষের 3 মাস আমরা কিন্তু পোর্টফোলিও বিল্ড আপ করলাম। তো এই পোর্টফোলিও বিল্ড আপ, শেখা, প্রজেক্ট তৈরি করা, এই স্টেপ বাই স্টেপের মাধ্যমে কিন্তু আমরা 1 বছরের পুরো জার্নিটাকে রেডি করব। তো এবং সেই রেডি করাটার জন্য আমাদের যা যা প্র্যাকটিস দরকার, যা যা করার দরকার, যেটা যে আমি এখন বললাম, সেগুলো কিন্তু করতে হবে। তো লেটস গো, আমরা চলে আসছি দ্য নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে যখন আসছি, তো আমাদের এবার মাথায় রাখতে হবে যে ড্রয়িং তো আমি করলাম, প্রজেক্টটা করলাম, ওকে। এবার আমার একটা স্টোরি আমি তোমাদের বলি। একবার আমার কাছে দুজন স্টুডেন্ট এসেছিল, দুজনেই খুব উৎসাহী। প্রথমজন, স্যার আমি একসঙ্গে ব্লেন্ডার, ফটোশপ, মায়া, এআই অ্যানিমেশন সব শিখতে চাই। দ্বিতীয়জন বলল, স্যার আগামী দিনে আমি শুধু ড্রয়িং ফাউন্ডেশনে ফোকাস করব আগামী 3 মাস। তো 1 বছর পর দ্বিতীয় স্টুডেন্ট প্রোগ্রেস অনেক বেশি ছিল। কারণ সে স্পিডের পেছনে দৌড়ায়নি, সে ডিরেকশন বেছে নিয়েছিল। বন্ধুরা, বিজি থাকা আর প্রোডাক্টিভ থাকা এক জিনিস নয়, সঠিক ডিরেকশানে প্র্যাকটিস করাটা ভীষণ দরকার। তুমি যদি সঠিক ডিরেকশানে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তুমি এটাকে বুঝতে পারবে। কারণ যে অনেকগুলো সফটওয়্যার পরপর শিখেছি, তারা কিন্তু অনেকগুলো জিনিস একসাথে মাথায় ঢুকেছে, কোনোটারই স্পেশালাইজেশন করতে পারেনি। কিন্তু যে ছাত্রটা নেক্সট 3 মাস শুধুই ড্রয়িং করে গেছে, তার কিন্তু ফাউন্ডেশনটা অনেক স্ট্রং হয়েছে। তো সেই কারণে কি প্র্যাকটিস করা দরকার সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তো চলো যাওয়া যাক। এবার আমরা নেক্সট স্টেপে যেটা যাবো, সেটা হচ্ছে যে যখনই আমরা ড্রয়িংয়ের জন্য কিছু ভাবছি, আজকের দিনে যেটা চ্যালেঞ্জ, একটা ডায়েরি বা নোটপ্যাড তোমরা এখন রেডি করে নাও। তো এবং আমরা নিচে লিখবো, এবং ডায়েরিতে আমি লিখে নেবো যে আগামী 3 মাসে আমি কি শিখেছি, পরের 3 মাসে আমি কি প্র্যাকটিস করতে চাই, কোন প্রজেক্ট তৈরি করব, বছরের শেষে আমার পোর্টফোলিওতে কোন 10টা ওয়ার্ক থাকবে। তারপর কমেন্টে আমরা লেখো যে মাই জার্নি স্টার্ট টুডে।
এটা কমেন্টে লেখো। তো তাহলে বুঝতে পারবে যে আমরা কিভাবে এই প্রোগ্রামটাতে যাব। ওকে, সো নেক্সট আমরা যখনই এই এই রোড ম্যাপটা যখন আমরা করে নেব, যখন আমরা এই রোড ম্যাপটা শিখে নিচ্ছি বা বুঝে নিচ্ছি, তখনই কিন্তু আমাদের একটা ডিরেকশন ক্লিয়ার হবে। সো ডিরেকশন ক্লিয়ার বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে যখনই আমরা একটা গোল সেট করি এবং সেই ডিরেকশনে যাই, সেটা স্কেচ হতে পারে, সেটা ডিজিটাল ড্রয়িং হতে পারে, সেটা ক্যারেক্টার ডিজাইনিং হতে পারে, সেটা পার্সপেক্টিভ ড্রয়িং হতে পারে, যেটা একটা গোল সেট করে যাই যে আমি এত মাস পর আমি এই জিনিসটাতে দাঁড়াবো, তাহলে কিন্তু তোমাদের জার্নিটা অনেক বেশি সুবিধা হবে। তো লেটস আমাদের নেক্সট স্টেপস আমি যেটা আজকের সাবজেক্টে বলতে চাই সেটা হচ্ছে এখানটায় দিস ভিডিও। ওকে, পার্সপেক্টিভ, হ্যাঁ, ওকে। তো আমি পার্সপেক্টিভ নিয়ে এখানটায় ড্রয়িংয়ে দেখাচ্ছি। ওকে, সো আমার মনে হয় যে তোমরা যারা দীর্ঘদিন ধরে ড্রয়িংয়ের নিয়ে ভাবছো এবং ভবিষ্যতে কেরিয়ার কথা ভাবছো, তোমাদের তিনটে জিনিস মাথায় রাখতে হবে ভীষণ রকমভাবে, যে প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস। এই তিনটে যদি তোমরা ঠিক মতো করতে পারো, তবে কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের যে গোলটা, যেটা সেই অ্যাচিভমেন্ট, সেটা পৌঁছাতে পারবে। ওকে, তো আমি লাস্ট যেটা নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আজকের সিকোয়েন্স থেকে তোমরা কোন তিনটে লাইন মনে রাখবে। 1 বছরে তুমি সব কিছু শিখতে পারবে না, 1 বছরে তুমি সব কিছু শিখতে পারবে না, কিন্তু 1 বছরে তুমি একটা ফাউন্ডেশন তৈরি করতে পারবে, যেটা তোমার আগামী 10 বছর কেরিয়ারে ভিত্তি হয়ে উঠতে পারে। ওকে, তো রিমেম্বার, ডোন্ট চেজ এভরি টুলস, build skill that stay valuable and keep learning as tool evolve. ওকে, তো যত তুমি শিখতে পারবে, যত তুমি এটা নিয়ে কাজ করবে, তত তোমার, যত প্র্যাকটিস করবে, তত তোমার মধ্যে আরও বেশি জায়গা, আরও বেশি তুমি ভালো একটা পজিশনে পৌঁছাতে পারবে। ঠিক আছে, তো এটা ভীষণ তোমাদের ইম্পর্টেন্ট। তো আজকে একটু আমি প্যারেন্টসদের সঙ্গেও কথা বলতে চাই। Okay, so write this. Fine. So আজকে আমি একটু প্যারেন্টসদের সঙ্গে কথা বলতে চাই, কারণ প্যারেন্টসদের ওপরেই ডিপেন্ড করে যে তাদের বাচ্চাদের কেরিয়ার কোন দিকে যাবে। তো সেই কারণে এটা ভীষণ ইম্পর্টেন্স। ওকে, সো প্যারেন্টস যারা আমার ভিডিওটা শুনছো, তাদের জন্য শুনছেন, তাদের জন্য আমি এটা বলতে চাই যে একটু এটা ভাবা দরকার, যারা ভিডিওটা এখনো দেখছো। যে প্রথমেই আমাদের ধন্যবাদ, আপনাদের ধন্যবাদ, কারণ আমার সময়, নিজের সন্তান ভবিষ্যৎ নিয়ে ভাবছেন, মানে আপনারা সময় নিয়ে নিজের সন্তান ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। আমি একজন টিচার হিসেবে একটা জিনিস খুব কাছ থেকে দেখেছি, প্রতিটা প্যারেন্টস এর একটা স্বপ্ন থাকে, আমার ছেলে বা মেয়ে যেন জীবনে ভালো থাকে। এই স্বপ্নটা খুব সুন্দর, কিন্তু অনেক সময় ভালোবাসা থেকেই আমরা একটা ছোট্ট ভুল করে ফেলি। আমরা ভাবি যে কেরিয়ার আমাদের সন্তানের, মানে যে কেরিয়ার আমাদের সময়ে নিরাপদ ছিল, সেটাই হয়তো আজও নিরাপদ। কিন্তু পৃথিবীটা বদলে গেছে, ইন্ডাস্ট্রি বদলে গেছে, টেকনোলজি বদলে গেছে, তো সব কিছু কিন্তু আমাদের এখন বদলে গেছে। তো আজ থেকে তো 50 বছর আগে বা 10 বছর আগে বা 20 বছর আগে যেটা ছিল, বা 5 বছর আগেও যেটা রিলেভেন্ট ছিল, সেটা কিন্তু আজকের দিনে সেই রিলেভেন্টটা নেই। আজকে যে নতুন সাবজেক্ট এসছে, এআই এসছে, অ্যানিমেশন, এই সমস্ত নতুন রকমভাবে, বা ভিডিও কন্টেন্ট এডিটিং বা মোশন গ্রাফিক্স, তো অনেক নতুন নতুন সাবজেক্ট এসছে। তো আমাদের মাথায় রাখতে হবে যে তোমরা যে যাতে তখনকার সময়কার যে স্বপ্ন ছিল বা কেরিয়ার ছিল, এখন কিন্তু সেটা নেই। তাই আজকের সন্তান ফিউচার গতকালের ফর্মুলা দিয়ে তৈরি হবে না। আমি একটা কথা পরিষ্কার করে বলতে চাই, আমি কখনো বলবো না যে সবাই আর্টিস্ট হও বা সবাই অ্যানিমেশনে যাও, সবাই ক্রিয়েটিভ ফিল্ডে কেরিয়ার করো, না। আমি শুধু বলবো, আপনারা সন্তানের স্ট্রেংথ কী সেটা বোঝার চেষ্টা করুন। যদি সে ড্রয়িং ভালোবাসে, যদি সে স্টোরি বানাতে ভালোবাসে, যদি সে ক্রিয়েটার বা 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 ক্যারেক্টার ডিজাইন করতে ভালোবাসে, যদি সে অ্যানিমেশন দেখে বা অ্যানিমেশন থেকে এক্সাইটেড হয়, তাহলে ওর শুধু কিউরিওসিটিটা থেকে মানে গুরুত্ব দিন, ওর যে কিউরিওসিটিটা, সেটাকে গুরুত্ব দিন, কারণ কিউরিওসিটি থেকেই কিন্তু ট্রেনিং তৈরি হয়। আর একটা কথা, শুধু মানে প্যাশন যথেষ্ট নয়, প্যাশন এর সঙ্গে স্কিল লাগবে, ডিসিপ্লিন লাগবে, প্র্যাকটিস লাগবে, টেকনোলজি শিখতে হবে, কমিউনিকেশন শিখতে হবে, ভালো মেন্টর লাগবে। আমার
সাপোর্ট আর সন্তানদের পরিশ্রম, মানে আপনার সাপোর্ট এবং সন্তানদের পরিশ্রম, এই দুটো একসঙ্গে থাকলে অনেক বড় স্বপ্ন বাস্তব হতে পারে। তো আমি আমার কেরিয়ারে অনেক প্যারেন্টসকে দেখেছি, কেউ শুধু মার্কস দেখছেন, আবার কেউ নিজের সন্তানকে এটা এটা আমার নিজের চোখে দেখা যে অনেক প্যারেন্টসরাই যে শুধু মার্কসের উপর যা দেয় যে একসাথে কত পেলি, বা এই সাবজেক্টে কেন ফেল করলি, বা এই সাবজেক্টে এত কম কেন পেলি, মার্কসের উপরে মোর ফোকাস করে। কিন্তু ক্রিয়েটিভ লাইনে কিন্তু মার্কসের উপরে একদমই ফোকাস যায় না। আমাদের এখানে সার্টিফিকেটের কোনো ভ্যালু নেই, কাজেরটাই মেন ভ্যালু। কাজটা কত সুন্দর হচ্ছে, কাজটা কতটা ডিটেলস করতে পারছে, কতটা নলেজ দিয়ে করতে পারছে, এটা কতটা নলেজ দিয়ে করতে পারছে, এটা অনেক বেশি ইম্পর্টেন্স। ওকে, সো সেই কারণে আমার মনে হয় যে নিজের সন্তানের ট্যালেন্টটাও দেখছেন সময়ের সঙ্গে। দ্বিতীয় ধরনের প্যারেন্টস, মানে প্রথম ধরনের প্যারেন্টস যারা নিজের সন্তানের ট্যালেন্টটাকেও দেখছেন সময়ের সঙ্গে, দ্বিতীয় ধরনের প্যারেন্টস তারা সন্তানের কনফিডেন্স নিয়ে অনেক কনফিডেন্স নিয়ে বড় হয়েছে। কারণ তারা জানতো, মানে আমি দু ধরনের প্যারেন্টসের কথা মানে বলতে চাই যে যারা যে সমস্ত প্যারেন্টসরা সন্তানের সাপোর্ট করে আর সন্তানের পরিশ্রমে এক দুটো একসঙ্গে থাকলে, মানে পরিশ্রম এবং সাপোর্ট দুটো যদি প্যারেন্টসদের সাপোর্ট এবং পরিশ্রম যদি একসঙ্গে থাকে, তাহলে অনেক স্বপ্ন বাস্তব হতে সম্ভব হয়। আর আমি আমার কেরিয়ারে অনেক প্যারেন্ট দেখেছি যে কেউ শুধু মার্কস দেখছেন, কেউ নিজের সন্তানের ট্যালেন্টটাও দেখছেন। সময়ের সঙ্গে দ্বিতীয় ধরনের প্যারেন্টসদের সম্ভাবনা অনেক, কনফিডেন্স বেড়ে যায়, কারণ তারা অন্তত আমার পরিবার আমার পাশে আছে। বন্ধুরা, একটা মানে বীজকে প্রতিদিন টেনে বড় করতে চাও, একটা তো সে গাছ হবে না, কিন্তু যদি ঠিকমতো জল দাও, ভালো আলো দাও, সময় দাও, তাহলে সে নিজের সময়ে একটা বড় গাছ হয়ে উঠতে পারবে। একজন ক্রিয়েটিভ চাইল্ডও ঠিক তেমনি। তাকে তুলনা করো না, তাকে সময় দাও, তাকে শেখার সুযোগ দাও, আর সবচেয়ে বড় কথা, তার কথা মন দিয়ে শোনো। অনেক সময় একটা সন্তানের সবচেয়ে বড় দরকার অ্যাডভাইস নয়, একজন লিসেনার। আজকের এআইয়ের যুগে সবচেয়ে বড় স্কিল শুধু কোডিং না, শুধু ড্রয়িং না, শুধু এআই জানা না, সবচেয়ে বড় স্কিল হলো ক্রিয়েটিভ থিঙ্কিং, প্রবলেম সলভিং, টিম ওয়ার্ক, এমপ্যাথি। এই স্কিলগুলো বাড়িতেই গড়ে ওঠে। এই সমস্ত স্কিলগুলো সবসময় কিন্তু আমাদের বাড়িতেই গড়ে ওঠে। আমরা যখন বাড়িতে এই সাপোর্টগুলো পাই এবং এই অ্যাডভাইসগুলো পাই, এই গাইডেন্সগুলো পাই, তখনই কিন্তু স্টুডেন্টসরা তারা কিন্তু কমপ্লিট একটা ক্রিয়েটিভ আর্টিস্ট বা ক্রিয়েটিভ ফিল্ডে যেতে পারে। সো আমার মনে হয় যে যারা এখনো ভাবছো যে এই লাইনটা নিয়ে কীভাবে আমরা এগোবো, তো আমি একটা পার্সোনাল রিকোয়েস্ট করব। আজ রাতে আপনার ছেলে বা মেয়ের পাশে 10 মিনিট বসুন, শুধু একটা প্রশ্ন করুন, তুমি ভবিষ্যতে কী হতে চাও? তুমি ভবিষ্যতে কি হতে চাও? এই একটা সিম্পল কোশ্চেন যদি আপনি আপনার ছেলে মেয়েকে করেন, তাহলে কিন্তু আপনার অনেক অ্যান্সার ক্লিয়ার হয়ে যাবে। এটা হয়তো আপনি ভাবছেন আপনি চাপিয়ে দেবেন, বা আমরা সাধারণত করে থাকি যে বাবা মা তাদের স্বপ্নকে চাপিয়ে দেয়, কিন্তু ওদেরকে জিজ্ঞেস করুন যে তুমি ভবিষ্যতে কি হতে চাও। তো যখনই সেটা আপনি জানতে পারবেন, ওকে, যে তুমি জিজ্ঞেস করবেন যে তুমি ভবিষ্যতে কি হতে চাও, তারপর তার উত্তরটা মন দিয়ে শুনুন। সঙ্গে সঙ্গে অ্যাডভাইস দেবেন না, ওকে, জাজ করবেন না, শুধু শুনুন। হয়তো আজকের সেই 10 মিনিট আপনার সন্তানের পুরো জীবনটাই বদলে দিতে পারে। তো একদিন এভরি সাকসেসফুল আর্টিস্ট, এভরি সাকসেসফুল ডিজাইনার, এভরি সাকসেসফুল অ্যানিমেটার একজন ছোট শিশু ছিল, একটা বাচ্চা ছিল। সে শুধু চেয়েছিল কেউ কেউ তাকে বিশ্বাস করুক, হয়তো সেই মানুষটা আপনি। ওকে, সো আমি এখন একটা ঘটনা ভুলতে পারি না। একজন স্টুডেন্ট, তার বাবা প্রথম দিনে এসে আমাকে বলেছিল, স্যার আমি এআই সম্পর্কে কিছুই জানি না, কিন্তু আমার ছেলে যদি আঁকে, ওর মুখে যে আনন্দ দেখি, সেই আমি অন্য কোথাও দেখি না। মানে তার বক্তব্য হচ্ছে যে যখনই এআই ওরিয়েন্টেড কোনো ড্রয়িং ও দেখে বা বানায়, তখন যে খুশিটা বাচ্চার মুখের মধ্যে দেখে, সেটা বাবা মা কিন্তু অন্য কোনো খেলতে গিয়ে বা অন্য কিছু করতে গিয়ে সেই জিনিসটা দেখে না। তো সেটা বাবা মার অবজারভেশন। তো এটা বেশ ইন্টারেস্টিং স্টোরি। সো যখনই এইটা বললো, তো সেটা আমি অন্য কোথাও, মানে যিনি বলছে সেটা আমি অন্য কোথাও দেখি না। আমি শুধু চাই, মানে প্যারেন্টস বলছে, আমি শুধু চাই ও যেন সঠিকভাবে শিখতে পারে। এই কথাটা অন্তত আমার মনে আছে, কারণ একজন প্যারেন্টস এর সাপোর্ট
অনেক সময় একজন স্টুডেন্টের সবচেয়ে বড় মোটিভেশন হয়ে যায়। তো সেই কারণে প্যারেন্টসের সাপোর্টটা ভীষণ দরকার। তো আজকের চ্যালেঞ্জ প্যারেন্টস এবং স্টুডেন্টদের দুজনের জন্য, আজ রাতে 10 মিনিট মোবাইল বন্ধ রাখুন, একসঙ্গে একটা কাগজে লিখুন আমাদের আগামী 1 বছরে লার্নিং গোল। তার নিচে লিখুন কোন স্কিল শিখব, সপ্তাহে কতদিন প্র্যাকটিস করব, মানে মাসে একটা প্রজেক্ট তৈরি করব, সেই প্রজেক্টটা কী হবে, তারপর ওই কাজটা স্টাডি টেবিলের সামনে লাগিয়ে রাখবো। কমেন্টে লিখুন উই উইল গ্রোথ টুগেদার। তো একজন তো এইটা করলে সুবিধাটা কি হবে, এটা করলে যেটা সুবিধা হবে যে তুমি যদি এই লেখাটা করে রাখো তাহলে একটা চ্যালেঞ্জের মুখে সামনে পড়বে, মানে তোমাদের নিজেকে নিজেকে একটা গোল সেট করছো এবং সেটাকে রোজ যখন দেখছো টেবিলের সামনে তোমার ভাবে আচ্ছা আমাকে এটা করতে হবে, এটা ফিনিশ করতে হবে। এই জন্য অনেকেই দেখবে কিন্তু এই চ্যালেঞ্জ, এই মুড বোর্ড তৈরি করে রাখে, তার পুরো ইয়ারের 1 বছরের যেটা করবে তার একটা সেট করে রাখে। এটা ভীষণ একটা বড় ইম্পর্টেন্ট চ্যালেঞ্জ। ওকে, সো এটা করা ভীষণ দরকার। তো একজন সন্তানের ভবিষ্যৎ শুধু ট্যালেন্ট দিয়ে তৈরি হয় না, সেটা তৈরি হয় ট্যালেন্ট, ডিসিপ্লিন, সঠিক গাইডেন্স আর পরিবারের বিশ্বাস, এই 4টে জিনিস একসঙ্গে থাকলে। আর একজন প্যারেন্টসের সবথেকে বড় উপহার, সব উত্তর জানা নয়, সবচেয়ে বড় উপহার হলো সন্তানের সবসময় পাশে থাকা। তো সন্তানের পাশে থাকলে সন্তান যে সাপোর্টটা পায়, যে কনফিডেন্সটা পায়, সেটা কিন্তু অন্য কোথাও পায় না। তো আমার একটা ভীষণ রিকোয়েস্ট সমস্ত প্যারেন্টসদের যে তাদের পাশে বসুন, তাদের কথা শুনুন, তাদেরকে লিসেনার তৈরি হন এবং তারা যেটা বলছে এটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আর সেটা কিন্তু প্যারেন্টস মানে যারা স্টুডেন্টদের মনে কিন্তু অনেক বেশি কনফিডেন্স এটা দেবে। তো সেটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো আজকের এই ভিডিওটার থেকে যেটা জানতে পারলে বা শিখলে সেটা আমাদের কমেন্টের মাধ্যমে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ডেফিনেটলি আমার মনে হয় যে যারা এই ভিডিওটাকে দেখছো এখন পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অন্যদের শেয়ার করো যারা এই রোড ম্যাপটাকে নিয়ে কেরিয়ার তৈরি করতে চায়। আমি চেষ্টা করব যাতে প্রত্যেকটা ক্রিয়েটিভ স্টুডেন্ট কেরিয়ারে তারা আগে তৈরি হতে পারে, আগে বাড়তে পারে এবং ভবিষ্যতে একটা প্রপার কেরিয়ার তৈরি করতে পারে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিও দেখা হচ্ছে টুমরো মর্নিং। ততক্ষণের জন্য বাই বাই।